স্নিগ্ধ বিষ, পর্ব সংখ্যা ৬২। লিখেছেন সানজিদ আক্তার মুন্নি। আপনাদের সাথে আছে আমি জান্নাতুল ফেরদৌস মুনি। ১৮ মিনিট। দীর্ঘ ১৮ মিনিট ধরে নাচের শৈলে কোনো নড়াচড়া নেই কোনো প্রতিক্রিয়া, ক্ষীণতম আভাসটুকু। বিছানার চাদরের ওপর নিথর নিষ্প্রভ দেহ পড়ে আছে তার, অবিকল প্রাণহীন কোনো মোম প্রতিমার মতোই, যার ভেতরে সব আলো নিভে গেছে চিরতরে। তৌসির তো পাগল হয়ে গেছে, উন্মাদের মতো কাঁদছে। প্রেশার লো হয়ে তার অবস্থা খারাপ। ডাক্তার, নার্স থেকে শুরু করে সহকারী উপস্থিত প্রত্যেকের মুখে এক অসহায় পরাজয়ের ছায়া। তারা প্রায় ধরে নেয় নাজা বুঝি আর ফিরবে না, বুঝি জীবনের সমস্ত হিসেব চুকিয়ে চলে গেছে অজানা কোনো দুরন্তের প্রান্তে। কিন্তু বিধাতার লেখনী বুঝি ছিল ভিন্ন কোনো ছন্দে লেখা। ঠিক ১৮ মিনিটের মাথায় যখন সবার বুকের ভেতরে আসা শেষ প্রদীপটুকু কাঁপতে কাঁপতে নিভে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক স্পন্দনে নাজের বুকের খাঁচায় মৃদু কম্পন ওঠে। ফুসফুস দুটি ধীরে ধীরে ভরে নেয় জীবনের প্রথম বাতাস। ঠিক বহুদিনের শুকিয়ে যাওয়া নদীর প্রথম জোয়ারের ঢেউ এসে আছড়ে পড়ার মতো। তবুও সেই শ্বাস ফেরাটুকুও যেন শেষ কথা নয়। তার চেতনার দরজায় তখনও অন্ধকার, হয়তো বুঝি গভীর অন্ধকূপে আটকে আছে তার বোধ। পেরিয়ে যায় দীর্ঘ ১ ঘন্টা ৪০ মিনিট। লেবার রুম থেকে যখন তাকে সাবধানে রেস্টরুমে স্থানান্তর করা হয়, তখন থেকে এই পর্যায়ে তৌসির ঠিক তার পাশটিতেই তার হাতখানি নিজের মুঠে শক্ত করে ধরে চেপে বসে আছে। তার মনে হচ্ছে এই স্পর্শের শক্তিতে যেন তার প্রিয়তমাকে অজানা সেই অন্ধকার থেকে টেনে আনবে সে। গত ২টি ঘন্টা সদ্যজাত সন্তানদের মুখ পর্যন্ত দেখার সুযোগ হয়নি তার। একটিবারের জন্য না। পৃথিবীতে সমস্ত আনন্দ, সমস্ত কৌতূহল, সমস্ত প্রথম স্পর্শের লোভ, সবকিছু সে তুচ্ছ করে দিয়েছে। তার সমস্ত অস্তিত্ব এখন নাজার পাশে বাঁধা। নাজার পাশ থেকে এক চুলও সরে না সে। অবশেষে নাজার চোখের পাতা মৃদু কেঁপে ওঠে, ঠিক প্রজাপতির ডানার মতো, অসহায় কাঁপুনির মতো। তার জ্ঞান ফেরা অতি ধীরে। পড়তে পড়তেই মনে হয় বহু যুগ কোনো নিদ্রা আত্মা ফিরে আসছে দেহের আঙিনায়। কিন্তু এই ফিরে আসা কোনো স্বাভাবিক জাগরণ নয়। এই অবিকল অধমিত এক প্রাণীর ক্লান্ত পুনরাগমন, মৃত্যুর দরজা থেকে শেষ মুহূর্তে মুখ ফিরিয়ে নেওয়ার এক ক্লিষ্ট আত্মার নিঃশব্দ প্রত্যাবর্তন। তার শরীর অসম্ভব দুর্বল, তার প্রতিটি স্নায়ু পুরোপুরি ভেঙে পড়েছে। ওর গলা দিয়ে স্বচ্ছ ফোটে না, শুধু এক ক্ষীণ শ্বাস প্রশ্বাসের শব্দ। গুঙিয়ে মরে ঠোঁটের কোণে, অস্পষ্ট কোণে মেলে নাজা দেখতে পায় তার সূক্ষ্ম শীর্ণ হাত ধরে পাশে নির্বিকার হয়ে বসে থাকা তৌসির। নিথর গলায় প্রায় আশ্রয় এক ফিসফিসিয়ে নাজার শুধু শ্বাসটুকু উচ্চারণ করতে পারেনি, পানি। এই ক্ষীণ আওয়াজটুকু কানে আসতে চমকে তুলে তাকায় তৌসির। তার প্রিয়তমার চেতনা ফিরতেই আর একটি দৃশ্য তার নিজের জীবন ও প্রাণের সঞ্চয় ঘটায়। গত ২ ঘন্টা ধরে নিজের শ্বাসটুকু সে বুকের ভেতরে পাথরের মতো আটকে রেখেছিল। এতক্ষণ তা মুক্তি পায় এক দীর্ঘ কম্পিত উচ্ছ্বাসে। তৌসিরের সমস্ত শরীর কাঁপতে থাকে অজানা ব্যক্ত এক আবেগের তীব্র স্রোতে। কৃতজ্ঞতা, ভালোবাসার ভয়, সব স্বস্তি, সবকিছু বাহিরে গিয়ে এক বিষময় মিশ্র অনুভূতি তার ভাষায় ধরা দেওয়া যায়। দ্রুত উঠে গিয়ে এক গ্লাস পানি তুলে আনে সে নিজ হাতে। নাসর এগিয়ে আসেন যত্র করে বেডের মাথার দিকে আস্তে করে উঁচু করে দেন। তৌসির অত্যন্ত সাবধানে গ্লাসের কিনারা ছোঁয় নাজা ঠোঁটের কোণে। ফেটে যাওয়া ঠোঁটে নাজা ধীরে ধীরে কয়েক ফোঁটা পানি গিলে নেয়। তার প্রতিটা ফোঁটা এক একটা জীবন্ত প্রমাণ সে সত্যি বেঁচে আছে। তারপর তার অস্তিত্ব ঘোলাটে লাগা চোখ, চারপাশের দেওয়াল, আলো মুখমণ্ডলের ওপর ধীরে ধীরে ঘুরে বেড়ায়। তার বিশ্বাসটুকু হচ্ছে না সে বেঁচে আছে, সত্যি সে বেঁচে আছে। হায়াতের অদেখা সুতোয় বাধা পড়ে এই মৃত্যুকূপ থেকে সে আবারও ফিরে এসেছে, এটা সত্যি। তার কাছে অবিকল কোনো অবিশ্বাস রূপকথার মতোই পঙ্কপ্তি মনে হচ্ছে। নাজা ক্লান্ত, ভারী শরীর এবং চোখ দুটো অবশেষে স্থির হলো তৌসিরের মুখের ওপর। নাজা ঠোঁট কাঁপে, গলা দিয়ে ভাঙা স্বরে বেরিয়ে আসে একটি প্রশ্ন, তৌসির, আমার এই অভিশপ্ত জীবনের ইতি আজও কেন হলো না? কতটুকু শুনে আর নিজেকে ধরে রাখতে পারলো না তৌসির। হাতের গ্লাসটা পাশের টেবিলের ওপর রেখে উন্মাদের মতো জড়িয়ে ধরে নাজাকে নিজের বুকের সাথে শক্ত করে মিশিয়ে নেয় ওকে। গত ২ ঘন্টা তার ভেতরে পৃথিবী যেভাবে তছনছ হয়েছে, সেই কষ্টের বিবরণ কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব না। রক্তচাপ নেমে গেছে, সে নিজের প্রায় মৃত্যুর প্রান্তরে পৌঁছে গিয়েছিল। নাজা দুগলা আজলা করে ধরে তৌসির পাগলের মতো চোখ কপালে
গালে চুমু খেতে খেতে বলতে থাকে, এসব বলিস না, আমার কষ্ট হয়। তুই জানিস আমার কতটা কষ্ট হয়েছে, তুই চলে গেলে আমার কি হতো। সবার সামনে নাজার ফ্যাকাশে ঠোঁটের দিকে ঠোঁট ছোঁয় তৌসির। উপস্থিত নাজরা এই গভীর আবেগঘন দৃশ্য দেখে নিঃশব্দে কক্ষ ত্যাগ করে। তৌসির নাজার শুকনো ঠোঁট ভিজিয়ে দিয়ে নিজের ঠোঁটের উষ্ণতায় বারবার নাজার ঠোঁটে চুমু খায় সে। তারপর বারবার নাজার কপালের চোখের পাতায় চুমু এঁকে দিতে দিতে নাজার ক্ষীণ বিরক্তি মাখা গলায় আহত স্বরে বলে ওঠে, আমাকে ছোবেন না, ঘৃণা লাগে আমার। কথাটা তৌসির শুনে হেসে ফেলে। একটু আগেও সে ধরে নিয়েছিল এই অভিমানী কথাখানা হয়তো আর কখনো শোনা হবে না তার, অথচ আজ এই মৃদু তিরস্কার তার কাছে পৃথিবীর সবচেয়ে মধুর সক্রিয় হয়ে বাজছে। খানিকটা ধতস্থ হয়ে তৌসির চোখের দিকে তাকিয়ে নাজা জিজ্ঞাসা করে, বাচ্চারা কই? তিনজনে কি ছেলে হয়েছে? তৌসির নাজার গালে রাখা হাত আরো শক্ত করে চেপে থেকে ওর ঠোঁটে ফুটে ওঠে এক তৃপ্তির হাসি। সে দুদিকে মাথা নাড়িয়ে বলে, দুজন ছেলে একজন মেয়ে। নাজা অবাক হয়ে আবারও জিজ্ঞাসা করে, ওরা কার মতো হয়েছে? শান্ত গলায় তৌসির উত্তর দেয়, দেখিনি আমি এখনো, তোর সাথে তো ছিলাম। কথা শুনে নাজা বিষময়ে হতবাক হয়ে যায়। নিজের সন্তানকে একবারও না দেখেই তৌসির সারাক্ষণ তার পাশে বসে আছে। নরম গলায় সে বলল, আমার নারী ছেঁড়া ধনগুলো আমার সামনে নিয়ে আসুন, আমি ওদের দেখব, ওদের দেখে আমার সব কষ্ট চলে যাবে। নাজার কপালে আরেকটু চুমু এঁকে দিয়ে তৌসির বলল, আনছি। তৌসির ধীর পায়ে বেরিয়ে আসে তো দেখে পরিবারের সবাই বাচ্চাদের ঘিরে দাঁড়িয়ে আছে। তৌসিরকে দেখে বিবিচান এগিয়ে আসে, তার হাতে তুলে দেয় প্রথম সন্তানকে। তার হাসি মুখ ফুটে ওঠে, এই দেখ তোর প্রথম পোলা। মুহূর্তে তৌসিরের সারা শরীর আনন্দময় শিহরণ খেলে যায়। বাবা হওয়ার এই প্রথম অনুভূতি তৌসিরের হাত কাঁপছে, না শুধু হাত না, তার সারা শরীর জুড়ে এক নামহীন শিহরণ খেলা করে যাচ্ছে। মনে হচ্ছে তার রক্তের প্রতিটি কণা আজ নতুন করে জেগে উঠেছে। তার গলার কাছে একটা শক্ত দানা আটকে আছে, যা গিলতে পারছে না পারছে কাঁদতে। এই বাবা হওয়ার অনুভূতি এমন ওই অনুভূতি যা কোনো শব্দ ধরে রাখা যায় না, কোনো ভাষায় বোঝানো যায় না, কোনো কবিতায় লেখা যায় না। তৌসিরের বুকের ভেতর হাজারা প্রজাপতি একসাথে ডানা মেলছে, আর প্রতিটা ডানার ঝাপটায় তার বুকটা ভিজে উঠছে। সে কি সত্যি বাবা হলো? তৌসির শিকদার বাপ হলো? সত্যি হয়ে গেল? কাঁপা কাঁপা হাতে তার বুকের ধনকে কাছে টেনে নেয় সে। আনন্দে তার বুক ফেটে যাচ্ছে। এত আনন্দ, এত প্রাপ্তির উচ্ছ্বাস, এত পরিপূর্ণতার জোয়ার তৌসির কোথায় রাখবে, কোন পাত্রে ধরে রাখবে অসীম সুখ? তার কাছে মনে হচ্ছে পৃথিবীর সব সুখ, সব শান্তি, তার আকাঙ্ক্ষা আজ তার দুহাতের মুঠোয় এসে ধরা দিয়েছে। ছেলেটাকে গোল গোল চোখে তার দিকে তাকিয়ে থাকতে দেখে এই নতুন পৃথিবী চিনে নিতে চাইছে, হয়তো বুঝতে চাইছে কে এই মানুষটা যার বুকে সে শুয়ে আছে। তৌসির অপলক দৃষ্টি তাকিয়ে আছে ছেলের মুখের দিকে। নিঃশ্বাস ফেলতেও বুঝি ভুলে গেছে। তার মনে হয় চোখে ফেরানো বুঝি এক অলৌকিক দৃশ্যের সাথে মিলে যায়। বুঝি এটাই মিথ্যা স্বপ্ন। ছেলেটাকে একদম তার মার মতো, আর মামার প্রতিচ্ছবি। নাজার মতো ধবধবে ফর্সা ত্বক, এত ফর্সা মনে হচ্ছে কেউ দুধে আলতা মিশিয়ে দিয়েছে। চোখ জোড়া নাজার ভাই মানে নাজাহারের মতো নীলচে, মায়ের মতো হয়েছে, একদম মায়ের মতো। শুধু কালো চুলগুলো লম্বাটে, হাত পাগুলো পেয়েছে তৌসিরের কাছ থেকে। আল্লাহ তাদের দুজনকে একটু একটু করে মিলিয়েছে অতি যত্নে এই ছোট্ট মানবটা গড়তে। তৌসিরের মনে হচ্ছে স্বয়ং সৃষ্টিকর্তা তার কারিগরি সেরা নমুনাটি তৌসিরের কোলে তুলে দিয়েছে। তৌসির অতিশয় আদরে তার সন্তানের ছোট ছোট আঙ্গুলগুলো ছুঁয়ে দেখে, আঙ্গুল দিয়ে গুনে গুনে দেখে 1 2 3 4 5, আবারও অন্য হাতের আঙ্গুল এভাবে গুনতে থাকে সে। না, সবগুলোই ঠিক আছে, সব নিখুঁত, আলহামদুলিল্লাহ। প্রতিটি আঙ্গুল এক ছোট, এক কোমল, এক নিখুঁত, এক সুন্দর, যা বর্ণনার ক্ষমতা তৌসিরের নেই। তৌসির ছেলেগুলোর হাতের দিকে তাকায় ভালো করে। তার ছেলের নখগুলো শিশির বিন্দুর মতোই স্বচ্ছ, মনে হচ্ছে ফুলের পাপড়ির শেষ প্রান্ত। তৌসির ছেলের বুকের সাথে লেপ্টে ধরে নিজের শরীরের ঘ্রাণটা নাকে নিতে লাগে। তার বুকের ভেতরটা কোথাও যেন এক অদৃশ্য জায়গা ছিল, যা আজ একদম পরিপূর্ণ হয়ে গেছে। আজ সে জায়গাটা হঠাৎ করে ভরেছে, সম্পূর্ণ ভরেছে। বুকের সাথে ছেলেকে আঁকড়ে ধরে গালে চুমু এঁকে দিয়ে কান্না ভেজা গলায় তৌসির ফিসফিস করে বলে, একদম মায়ের মতো হয়েছে, একদম আমার নাজার মতো। আল্লাহ, আমার এই স্বল্প ভালোবাসা ভাষাটুকু তোমার শুকরিয়া আদায় করে হয়তো শেষ করতে পারুম না। কতটুকু বলতে গিয়ে গলা ভেঙে আসে, চোখ থেকে এক ফোঁটা গরম অশ্রু গড়িয়ে পড়ে ছেলের কপালে। এবার সিদ্দিক সাহেব এগিয়ে আসেন। তার কোলে তার দ্বিতীয় ছেলে। তৌসিরের প্রথম সন্তানকেও সযত্নে বিবিচানের কোলে দিয়ে দ্বিতীয় সন্তানের দিকে হাত বাড়িয়ে দিয়ে গ্রহণ করে নেয়। সে অশ্রু মোছার চেষ্টা করতেও পারছে না।
কী বা করবে? এই কান্না তো লজ্জার নয়, এই কান্না তো দুর্বলতা না, এই কান্না তো পরম প্রাপ্তির, পরম কৃতজ্ঞতার, পরম ভালোবাসার। দ্বিতীয় ছেলেটিকে ঠিক তার মায়ের মতোই ফর্সা হয়েছে, তবে চোখগুলো কালচে সবুজ নয়, চুলগুলো লালচে কালো, ঠিক নাঝার মতো। প্রথম জনের মধ্যে কিছুটা তফাৎ হলে দ্বিতীয় জন একদম নাজার মতো। তৌসির অবাক হয়ে দেখে একই গর্ভে আসা দুই ভাই, একই রক্তের গড়া, অথচ দুজনের কত আলাদা, কত নিজস্বতা, কত অন্যান্য। আল্লাহর সৃষ্টি কি অপার সৌন্দর্যে। তৌসিরের অতি মমতা নিয়ে নিজের সন্তানকে বুকলে আগলে ধরে নাক ঘষে দেয়। ছেলের গরম নিঃশ্বাস তার গালে লাগে, একটা ছোট উষ্ণ নিঃশ্বাস, জীবন্ত শ্বাস এসে লাগে তার কাছে। আর তৌসিরের মনে হয় এই শ্বাস, এই নিঃশ্বাসের মতো তার সারা জীবনের সমস্ত ক্লান্তি, সমস্ত যন্ত্রণা, সমস্ত অপূর্ণতা মুছে যাক। তৌসির ছেলের গালে ঠোঁট ছুঁয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আবেগ আপ্লুত কণ্ঠে বলে ওঠে, আমার সন্তান, আমার নিজের সন্তান, ইয়া আল্লাহ, এ আমার নিজের সন্তান। কতটুকু বলতে গিয়ে তার গলা ধরে আসে। আমার সন্তান, এ দুটো শব্দের ওজন আজ যেন প্রথম বুঝতে পারছে সে। এই দুটো শব্দের ভেতরে স্বপ্ন, কত প্রতিশ্রুতি, কত দায়িত্ব, কত ভালোবাসা আজ একসাথে বুকে আগলে পড়েছে তার। সব সময় একসাথে তার বুকে আশ্রে পড়ছে। তৌসির এখন একসাথে কাঁদছে আর হাসছে। কাঁদলে এই অপ্রতিরোধ্য আনন্দ, হাসছে এবং অবিশ্বাস্য বাস্তব। এবার তৌসিরের মা এগিয়ে আসে, তার মায়ের চোখে পানি। সিদ্দিক সাহেবের হাতে দ্বিতীয় ছেলেকে ফিরিয়ে দিয়ে তৌসির সযত্নে কন্যা সন্তানকে বুকে তুলে নেয়। আর তখনই কি আশ্চর্য এক কাণ্ড ঘটে। যে মেয়েটা এতক্ষণ অবিরাম কাঁদছিল, বাবার কোলে আসা মাত্র একেবারে শান্ত, মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেছে। মনে হচ্ছে কেউ তার কান্নার সুইচ বন্ধ করে দিয়েছে। হয়তো সে এতক্ষণ ধরে এই বুকটার অপেক্ষায় ছিল, এই গন্ধটার খোঁজই কাঁদছিল সে। হয়তো সে জানতই এই উষ্ণতাটাই তার বাবার বুকটাই তার আসল আশ্রয়, আর বাবার হৃৎস্পন্দটাই তার পৃথিবীর সবচেয়ে চেনা সুর। ছোট্ট ঠোঁট দুটো বন্ধ করেই সে বেনামি নীরবে বাবার কোলের দিকে, বাবার মুখের দিকে তাকিয়ে আছে। তৌসিরের বুকটা মোচড় দিয়ে ওঠে, তার সারা শরীর জুড়ে নাম না জানে এক স্পন্দন খেলে যায়। সে অদৃশ্য দৃষ্টিপথে মেয়ের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলতে ভুলে গেছে সে। পৃথিবীর সমস্ত শব্দ তার কানে আসা বন্ধ হয়ে গেছে। মেয়েটাও নাচার মতো সুন্দর, ভাইদের মতো নীলচে কালো চোখ, আর চুলগুলো রংটা নাঝা, মায়ের মতো একদম অবনার। মনে হচ্ছে আল্লাহ তার মাথায় সোনার মুকুট পরিয়ে দিয়েছে। মেয়েটাকে দেখে হঠাৎ তৌসিরের মনে পড়ে যায় না যে সময় ভিডিও কলে নিজের মাকে আর ভাইকে দেখতে বলতো, আমার পেটে সন্তান গুজে যদি জন্ম নেয় যেন তোমাদের মতো হয়, একদম তোমাদের মতো। কতবার সে একই কথা বলতো, কত আকুতি করতো। ওর প্রার্থনা সেটা যেন মোনাজাতে আল্লাহ অক্ষরে অক্ষরে পূরণ করে দিয়েছে। প্রতিটি সন্তানের চেহারায় তিনি লিখে দিয়েছেন আচার দোয়ার অনুবাদ, প্রতিটা সাথে শ্বাসে গেঁথে দিয়েছে এক একজনের মায়ের প্রার্থনার রূপ। আল্লাহ কত মহান, কত দয়ালু, কত করুণাময়। হাত পাগুলো তৌসিরের মতো হলেও মেয়েটার গায়ের রং ভাই আর মায়ের চেয়েও আরও বেশি ফর্সা, ধবধবে, মায়াবী। তাকে দেখে মনে হচ্ছে হয়তো দুধের স্বরে গোলাপের পাপড়ি ভেজানো কোনো কিছু। তৌসিরের বুকটা আবারও মুচড়ে ওঠে। এতদিন সে শুধু শুনে আসছে মেয়েরা নাকি বাবার প্রাণ হয়, মেয়েরা নাকি বাবার জান্নাত। আজ সে অনুভব করতে পারছে কতটা সত্য, কতটুকু হাড়ে হাড়ে নিজের রক্তের কোনা, হৃদয়ের স্পন্দন অনুভব করাচ্ছে তাকে। মেয়েটাকে বুকে জড়িয়ে নিয়ে হাত পায়াগুলোতে হাত বুলিয়ে বুকে আবারও জড়িয়ে নেয় তৌসির। মেয়েটার গালে চুমু খেতে খেতে মায়ের দিকে তাকিয়ে গাল বেয়ে পড়া জলের ধারা নিয়ে ভাঙা গলায় তৌসির হাসি মুখে বলে ওঠে, দেখো আম্মা, দেখো আমার মাইয়া হয়েছে। এই পুরো শিকদার খানদানে এত সুন্দর রমণী নাই আম্মা। দেখো আল্লাহ আমারে কত সুন্দর উপহার দান করছে। আমি এই উপহারের যোগ্য আসিলাম আম্মা? আমি কি এতটা যোগ্য আসিলাম? কতগুলো বলতে গিয়ে তৌসিরের গলা ভেঙে আসে, কণ্ঠস্বর কাঁপে, ঠোঁট কাঁপে, বুক কাঁপে। তৌসিরের চোখ বেয়ে টুপ করে পানি পড়ছে মেয়ের গালে, কপালে কপালে নরম চুলে। গত কয়েকটা প্রহর সে কি ভীষণ ভয়ের মাঝে না পার করেছে। লেবার রুমের দরজার বাইরে দাঁড়িয়ে সে কতবার কেঁদেছে তার হিসেব নেই। তার প্রতিটি মুহূর্ত মনে হচ্ছে যদি কিছু একটা হয়ে যেত, কিন্তু না যা কিছু হয়নি। যদি বাচ্চাগুলো না, এই শব্দগুলো সে আর মনে করতে চায় না, মস্তিষ্কে মুছে ফেলতে চায় চিরতরে। তার বুকের ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, গলা দিয়ে এক ফোঁটা পানিও নামেনি।
সে বহের মেঘ এখন কেটে গেছে, বুকের ওপর জমে থাকা পাথরটা, অসহ্য ভারী পাথরটাও নেমে গেছে। এখন স্বস্তির বৃষ্টি নেমেছে তার সারা অস্তিত্ব পৃথিবী জুড়ে। এই তিনটে ছোট প্রাণ, তিনটে নিঃশ্বাস, তিনটে অলৌকিকতা, তিনটে জীবন্ত মুজিজা তার জীবনের সবচেয়ে বড় পূর্ণতা। বিবিজান এবার এগিয়ে এসে বললেন, তোর বাপ বড় ছেলের কানে আজান দিছে, আর সিদ্দিক সাহেব দিছে দ্বিতীয় ছেলের কানে, এবার তুই মেয়ের কানে আজান দে। তৌসির ভেজা চোখে মাথা নাড়ে, কথা বলতে পারে না সে। গলার কাছে দলা পাকানো কান্নাগুলো শব্দ করে দিচ্ছে। মেয়ের কানে আজান দেয় সে। আজান শেষে বিবিজান আর সিদ্দিক সাহেব দুজনকে, ছেলেকে কোলে নিয়ে আর তৌসি নিচের মেয়েকে বুকে চেপে ধরে পা বাড়ায় নাজার ঘরের দিকে। অবশেষে বহু কাঙ্ক্ষিত মুহূর্ত আসে। তৌসির প্রথমে তার কোলে মেয়েটিকে এনে তুলে দেয় নাজার কোলে। কাঁপা কাঁপা হাতে নাজা মেয়েটাকে কোলে তুলে নেয়। নিজের অজান্তে তার দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। ভাবসা দৃষ্টি মিলে সে মেয়ের মুখের দিকে তাকিয়ে, মেয়েটা একদম তারই প্রতিচ্ছবি। চোখ দুটো পেয়েছে তার ভাইয়ের মতো, আর চুলগুলো পেয়েছে তার সৎ বোনের মতো, মানে দ্বিতীয় স্বামীর মেয়ের মতো, তার মায়ের দ্বিতীয় স্বামীর মেয়ের মতো। নাজা সবসময় তাদের দেখে মনে মনে দোয়া করত, তার মেয়েটাও যেন ঠিক এমনই হয়। আল্লাহ তার সমস্ত প্রার্থনা কবুল করে নিয়েছে। মেয়েটা ছোট্ট মাথায় ঠোঁট ছোঁয় নাজা। গত 9 মাসের সমস্ত যন্ত্রণা আজকে সব সহ্য হয়ে যাচ্ছে যেন এক নিমিষেই। মনে হচ্ছে এগুলো তো কিছুই নাই এই টুকরো ভালোবাসার জগতে, সবগুলোই তুচ্ছ। ধীরে ধীরে নাজা চোখ তুলে তাকায় বাবার দিকে, চোখ মুছে গলায় বলে, আব্বা দেখো আমার মেয়ে হয়েছে, আমার দুটো ছেলে হয়েছে, দেখো আব্বা। সিদ্দিক সাহেব মেয়ের কাছে এগিয়ে এসে স্নেহ ভরা কণ্ঠে মাথায় হাত বুলিয়ে দেয়, হ্যাঁ দেখছি আম্মা, এই যে দেখ তোর দ্বিতীয় ছেলে। তৌসি ততক্ষণে মেয়েকে নিজের কোলে তুলে নিয়েছে, নাজাকে দ্বিতীয় ছেলে কোলে দিয়েছে। ছোট হাত পা ছুঁয়ে দেখছে সে। আহা, মাতৃত্বের কি আশ্চর্য স্বাদ, কি অপূর্ব অনুভূতি। নাজার মনে হচ্ছে এই অনুভূতি সে বুঝি পৃথিবীতে জয় করে ফেলেছে একদম। ছেলের চোখের দিকে তাকিয়ে তার গালে কপালে চুমু এঁকে নাজা হেসে ওঠে, বলে, আমার এই ছেলেটা দেখি আমার পুরুষ ভাষণ হয়ে গেছে একদম আমার মতো। আমার প্রথম ছেলে দেখি। সিদ্দিক সাহেব দ্বিতীয় ছেলেকে কোলে নিয়ে নেন। বিবিজান এগিয়ে সে প্রথম ছেলে নাজার কোলে তুলে দেয়। নিয়ে নাজা তার প্রথম সন্তানকে কোলে নিয়ে বুকের সাথে জড়িয়ে আবেগ আপ্লুত গলায় বলে ওঠে, আমার মতো হয়েছে আমার সন্তানরা, আমার নারী ছেড়া ধন। বিবিজান কোমল কণ্ঠে বলে, কি নাম রাখবি? কথাগুলো শুনে নাজা এবার তৌসির একে অপরের দিকে তাকায়, পরপর স্থির দৃষ্টি তাকায় মেয়ের দিকে, বলে, মেয়ের নাম আমি রাখলাম তৌসি বিনতে তৌসির। তৌসি বিনতে তৌসির। এরপর দৃষ্টি ঘোরায় প্রথম এবং দ্বিতীয় ছেলের দিকে। আমার মাস্টার চাচু আর নেই, আমার দ্বিতীয় ছেলে একদম আমার মতোই হয়েছে, তাই আমি নাম দিলাম সিদ্দিক নওয়াব। আপনি নওয়াব ডাকবেন, আমি নাদের ডাকব। আর প্রথম জনের নাম বাবার সাথে মিলিয়ে তুরাব সিদ্দিক তাজওয়াব। এই বলে নাজা ধীরে ধীরে উপস্থিত সকলকে মুখের দিকে তাকায়। নামগুলো শুনে তৌসির ভেতরে ভেতরে দারুণ খুশি হয়, তার চোখে মুখে তৃপ্তির ছাপ স্পষ্ট। বিবিজান এবার এগিয়ে এসে বলে, নাম তো রাখা হইল, এখন বাচ্চাদের মুখে দুধ দে। এই বলে তিনি ছোট্ট তৌসিকে কোলে নিয়ে নাজার কাছে এগিয়ে আসে। সিদ্দিক সাহেব নওয়াবকে তৌসিরের বুকে দিয়ে ধীর পায়ে কক্ষ থেকে বেরিয়ে যায়। মেয়ের এই পবিত্র মুহূর্তে সেখানে উপস্থিত থাকা শোভনীয় নয় বলেই তিনি সরে যায়। পেছনে ফেলে যায় এক নতুন পরিবারের নবজাতকের সূচনা লগ্ন। বিবিজান এবার ছোট্ট তৌসিকে নাজার বাহুতে তুলে দেয়। খিদের চোটে মেয়েটা অধীর হয়ে কাঁদছে, তাই সবার আগে ওর খিদা মেটানো প্রয়োজন। বিবিজান নিজ হাতে নাজার পরনের মেডিকেল শার্টটা আলগা করে দেয়, তারপর অত্যন্ত সাবধানে তৌসিকে ছোট্ট মুখ গুজে দেয় তার মায়ের উষ্ণ বুকে। তৌসির ঠোঁট গোলাপি ঠোঁট ছয় প্রথম একটু কেঁপে ওঠে নাজা। সদ্য পৃথিবীতে আসা এক প্রাণ, সেও তো আর জানে না কোথায় যেতে হবে কিংবা কি খুঁজতে হবে। ওর মুখটা এদিক ওদিক সামান্য নাড়ে, আর সেই গ্রান ধরে একটা খুঁজে নেয়, অথচ নিজেও বোঝে না সেটা কি। বিবিজান তার অভিজ্ঞ আঙ্গুলে আলতো করে তৌসির মুখে একটু চাপে আনে নাজার বুকের কাছে, অতপর নাজার স্তন্যবৃত্ত আলতো করে ছুঁয়ে দেয় তৌসির নিচের ঠোঁটে। তৌসি গলায় চাপ স্বর এনে ধৈর্য ধরে নাজা। ও এখনো শিখতেছে, প্রথম দিন এমনিই যায়। তৌসির ছোট নাকটা ঠেকে যায় নাজার উষ্ণ ত্বকে।
আর ঠিক সেই মুহূর্তের স্পর্শেই ভেতরে অদম্য বোধ ধীরে ধীরে জেগে ওঠে। সে মুখ ফাঁক করে কিন্তু দুধ ধরতে পারে না। তার ছোট ছোট দুটো শুধু ছুঁয়ে যায়, ঠোঁট দুটো শুধু ছুঁয়ে যায় নাঝার ত্বক, তারপর পিছলে যায়। সে আবারও চেষ্টা করে, আবার পারে না। সে চোখ এখন প্রায় বন্ধ, আর কপালে একটু কুঁচকে যায়। মনে মনে সামান্য বিরক্তি প্রকাশ করে বুঝি সে। বিবিজান আবারও আলতো হাতে সাহায্য করে। নাজা বুকের স্তনাবৃন্তটা ঠিক বসিয়ে দেয় তৌসির মুখের ভেতরে। এবার তৌসির ছোট ঠোঁট দুটো কাঁপতে কাঁপতে আঁকড়ে ধরে নাজার বুক। অতঃপর প্রথম টান দেয়। অত্যন্ত দুর্বল, অত্যন্ত ছোট একটা টান, জোর নেই বললেই চলে। তবুও এই সামান্য টানটুকু যেন নাচার ভেতরের কোনো একটা অংশ ছুঁয়ে যায়। নাচার বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে, তবে কোনো দুধের স্রোত নয়, শুধু বুক ফাটা ঘন হলদেটে শাল দুধে। বিবিজানের কণ্ঠে বলেন, এইটুকুই সোনার চেয়েও দামি, এর জন্যই আজ এইটুকুই যথেষ্ট। তৌসি আবার চেষ্টা করে দুধ খাওয়ার। এবার তার টান দুর্বল এবং অগোছা। দুইবার টান দিতে ক্লান্ত হয়ে পড়ে। তার ছোট্ট গোলাপি ঠোঁট শিথিল হয়ে আসে, মুখ খুলে যায়, ছোট্ট জিভটা একটু বের করে আনে, তারপর আবার ভেতরে ঢুকিয়ে নেয়। বিবিজান ধৈর্য ধরে অপেক্ষা করেন। কিছুক্ষণ পর তৌসি নিজেই মনে করে নিজেই কাজ শেষ করে দিয়েছে। তার ছোট্ট মুখ আবারও নাঝার বুকের দিকে ঘিরে যায়। তার ঠোঁট দুটো হাতড়ে হাতড়ে আবারও আঁকড়ে ধরে নাচার বুক। তার এবার টানটা হয় একটু গোছানো, যদি এখন অনিশ্চিত। তার নাকের ফুটো দুটো একটু একটু কেঁপে ওঠে। ছোট্ট গরম নিঃশ্বাস আশ্রে পড়ে নাচার বুকে। সেই উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়ায় নাচার সারা শরীর শিরশির করে ওঠে। তৌসির খাওয়ার ছন্দময় কোনো শব্দ তৈরি করে না। নবজাত শিশু হওয়ায় খাওয়ায় তো সেভাবে শব্দ করেও না। বড় শিশুদের মতো ছন্দে চুয়ে চুয়ে আওয়াজ হয় না তার। তার ছোট্ট চোয়ালগুলো থেমে যায়, আবার নড়ে। একবার নড়ে, একটু থামে, আবার নড়ে। মাঝে মাঝে এক আধ ফোঁটা শাল দুধ এসে গিলে ফেলে। তখন তার গলার নিচে অতি সূক্ষ্ম একটা নড়াচড়া দেখা যায়, যা এতক্ষণ হালকা থেকে চোখ ভালো করে তাকাতেই বোঝা যায় না। তার চিবুকে কোণে লেগে আছে শাল দুধের একটা হলদেটে চিকচিকে বিন্দু। বিবিজান নরম কাপড় আলতো করে ধরে তা মুছে দেয়। মাঝে মাঝে তৌসি দুধ ছেড়ে দেয়। তার ছোট ঠোঁট দুটো পিছিল ধরে সরে আসে। নাচার বুকটা তখন ধক করে ওঠে। মনে হয় মেয়েটা সে ধরে রাখতে পারছে না তাকে যা দরকার ঠিক মতো দিতে। বিবিচার নাচের মনের অবস্থা বুঝে নরম গলায় বলে, আজ এমনই হইব, নতুন তো ওরা শিখতাছে, তুইও শিখতে থাক, কাল থেকে দুধ নামবে, তখন ঠিক হয়ে যাইব। নাচের শুনেও আর কিছু বলে না। সে তার চোখ বুঝে নেয়, অনুভব করে মেয়েটার প্রতি দুর্বলতার চেষ্টা। প্রতিবার যখন তৌসি ঠোঁট দুটো আবার আঁকড়ে ধরে, তখন মনে হয় নাচার বুকের ভেতর থেকে কিছু একটা উঠে আসে। কোনো ধারালো স্রোত নয়, শুধু একটা মৃদু ভেজা উষ্ণতা, একটা নামনাহীন শিরশিরানি। নাচা টের পায় তার শরীরের ভেতরে কয়েকটা মাত্র সোনালি ফোঁটা তার মেয়ের ছোট শরীরে চলে যাচ্ছে। সংখ্যা খুব কম, কিন্তু ওজনে বোধহয় গোটা পৃথিবী। তার সেই অল্প দান করার মধ্যেই লুকিয়ে আছে এমন এক তৃপ্তি যা আগে কখনো জানেনি। তৌসির ছোট মুঠো এক নাঝার বুকের ওপর রাখা। মুঠো বলতে যা বোঝায় তা ঠিক নয়, শুধু কয়েকটা ছোট আঙ্গুল আধবোজা হয়ে নাচের বুকে। মাঝে মাঝে তার আঙ্গুলগুলো অকারণে কেঁপে ওঠে, সদ্যজাত এই অর্থহীন অনিচ্ছাকৃত কম্পন। কখনো সে কতটা দুর্বল টানে সে নাচার মনে হয় ও বুঝি ঘুমিয়ে পড়েছে, কিন্তু ঝুঁকে যখন দেখে ঘুমায়নি। চোখের পাতে একটু কাঁপছে, ঠোঁট মাঝে মাঝে নড়ছে, টানছে তো টানছে না। নাজার বুকের সাথে তৌসির নাকটা চাপা পড়ে গেছে। সে নিচে একটু সরে আসে, ছোট্ট একটা নিঃশ্বাস নেয়, তারপর আবারও আলগোছে গুজে দেয় মায়ের বুকে। নাজার দু চোখ বেয়ে এক নিঃশব্দে পানি গড়িয়ে পড়ে। সে নিজেও জানে না ঠিক কেন কাঁদছে। হয়তো তৌসির এই দুর্বলতা, এই অনারি প্রথম টানে তার ভেতরে সমস্ত মেয়েবেলা চিরতরে শেষ করে দিয়েছে। হয়তো এই এক ফোঁটা শাল দুধের সঙ্গেই সে চিরকালের জন্য মা হয়ে গেছে। তৌসির ঠোঁটে প্রতিটা কম্পন, স্পর্শে প্রতিটা অসমাপ্ত টানে নাচার বুকের ভেতরে জন্ম নিচ্ছে এক নতুন নাচা। যাকে সে নিজেও চিনে না, কিন্তু ভীষণ ভালোবেসে ফেলেছে। কিছুক্ষণ পর তৌসি সত্যি ক্লান্ত হয়ে পড়ে। নবজাত নতুন
শিশুর শক্তি অতটাই ক্ষুণ্ণ, 2-3 মিনিট চেষ্টা করতে হাঁপিয়ে ওঠে, ঠোঁট দুটো ছেড়ে দেয়, মুখটা একটুখানি সরে আসে, তার ছোট্ট জিভের কোণে লেগে থাকে শালদুতের এক ফিকে হলদে দাগ, আর জীবনে একটুখানি শ্বাস দ্রুত হয়ে ওঠে। তারপর ধীরে ধীরে শান্ত হয়ে আসে। নাজা একটু ভয় পেয়ে প্রশ্ন করে, আর খাবে না? বিবিজান হাসে, এইটুকুই খাবে, এত খেতে পারে নাকি? এটাই ওর প্রথম দিনের খাওয়া, ওর পেট তো ছোট, একটা মার্বেলের সমান, এতে ওর হয়ে গেছে। নাজার ঠোঁটে এক টুকরো তৃপ্তির হাসি ফুটে ওঠে চোখ ভেজা ক্লান্ত মুখে। এই হাসি এক নতুন সূর্যোদয়ের ন্যায়। সে আলতো হাতে মেয়ের পিঠে চাপ দেয়, মনে মনে বলতে থাকে, ভয় পাস না, ধীরে ধীরে শিখে নিবি, এই বুক চিরকাল তোদের, আজ না পেলি অল্প, কাল আরো পাবি, পরশু আরো, যতদিন টানবি তত বেশি দুধ ফুরবে। তোদের জন্যই তো এই বুক, তোদের জন্যই তো আমার এই জীবন। কিন্তু আফসোস, মুখ ফুটে সে কথাগুলো বলতে পারে না, শুধু আঙুলের ডগা দিয়ে মেয়ের পিঠে আলতো করে একটা চাপ দেয়। হয়তো তৌসি সত্যি শুনতে পায়। ঘুম ঘুম চোখে সে আরেকবার মুখ তুলে ঘোলাটে তাকায় মায়ের বুকের দিকে, ছোট্ট দুটো হাত চেপে ধরে নাচার বুক, আলতো করে শিথিল হয়ে আসে তা আবার। তার ছোট্ট বুক ওঠানামা করছে, ক্লান্ত শরীরে নাচা ধীরে ধীরে অন্যদিকে কাত হয়। তার শরীর চলে না, পেশিগুলো বিদ্রুপ করছে বুঝি নিজের প্রতি। প্রতিটা নড়াচড়া শরীরের কোথাও না কোথাও চিনচিনে ব্যথা জাগিয়ে দিচ্ছে, তবুও সে নিজের কাছে অনড়। ক্লান্ত শরীরে নাচা ধীরে ধীরে অন্যদিকে কাত হয়। তার শরীরটাও যে একটু বিশ্রামের প্রয়োজন, তবুও নড়তে হবে তাকে, কারণ তার বুকের কাছে অপেক্ষা করছে 3টে ছোট প্রাণ। তারা ক্ষুধার্ত এবং মায়ের উষ্ণতা তাদের জন্য কাঁদছে। তৌসির স্বর্ণপর্ণে নাচার বাহুতে তুলে দেয় নওয়াবকে, সদ্য মা হওয়া নাচার বুকে। এখনো যে সেভাবে দুধ আসেনি, হয়তো 3 দিন পর ঠিকঠাক হয়ে যাবে। বাচ্চাদের পেট ভরবে কিনা বলে মন মতো হচ্ছে না। ছোট্ট ঠোঁট দিয়ে তারা চুষছে ঠিকই, কিন্তু কাঙ্ক্ষিত তৃপ্তি মিলছে না। বাড়তি দুধের প্রয়োজন তো পড়বেই। তবুও তৌসির অতি সযত্নে সাহায্য করে। সে নওয়াবের ছোট মুখে আলতো করে তুলে দেয় মায়ের স্তন্যবৃন্ত। নাচা চুপচাপ নির্বিকার ভঙ্গিতে নওয়াবের খাওয়াটা দেখে যায়। তার চোখে কোনো ভাব নেই, সেখানে নেই মায়ের মতো মমতা কিংবা স্ত্রীর কোমলতা, আছে শুধু শীতল শূন্যতা। নওয়াবের পেট কিছুটা শান্ত হতেই নাজা আবারও সাবধানে দিক পরিবর্তন করে তুবারকে বুকে নেয় টেনে। তুবারকে খাওয়ানো শেষ হতে এবার নাজার বুকের ঠিক মাঝখানে শান্তভাবে শুইয়ে দেওয়া হয় ছোট্ট তৈশিকে। তার দুপাশে শুয়ে আছে 2 ছেলে, তুবার এবং নওয়াব। 3টে ছোট দেহ মায়ের শরীরের সাথে মিশে আছে একাকার হয়ে। এতদিনের জমানো সমস্ত শারীরিক ও মানসিক কষ্ট এই মুহূর্তে গলে জল হয়ে গেছে যেন না। যার সন্তানের গায়ে দুধের গন্ধ আর উষ্ণতা স্পর্শে পৃথিবীর সমস্ত ব্যথা যেন শেষ হয়ে গেছে। সে শান্তিতে চোখ বুজে নেয়। মায়ের উষ্ণ স্পর্শ পেয়ে 3টে ছটফটে প্রাণও যেন নীরব হয়ে গেছে। দুজনেরই মাঝে গভীর ঘুমে তলিয়ে তারা এখন নিশ্চুপ। আর এক ছোট্ট তৌসি পিটপিট করে চারদিকে তাকাচ্ছে। এই এক নতুন পৃথিবীকে চেনার চেষ্টা তার। তৌসির একটা চেয়ার টেনে বসে বিছানার পাশে বসে। তার বুকের ভেতরটা আজ তৃপ্তিতে ভরে গেছে। জীবনের এত হিসাব নিকাশ, এত রক্তপাত, এত পাপের পরও এই দৃশ্য সে পেয়েছে। তার স্ত্রী এবং তার সন্তানদের নিয়ে গড়ে এক অদৃশ্য পরম পাওয়া। এক বুক তৃপ্তি নিয়ে তার 3 সন্তান তার নিজের। নাচা দিকে অপলক তাকিয়ে সে চোখে পলক ফেলতেও যেন ভুলে গেছে সে, যদিও ফেলতে গিয়েও এক অদৃশ্য এক মুহূর্তের জন্য মিস হয়ে যাচ্ছে তার। নাজা ধীরে ধীরে চোখ মেলে তৌসিরের দিকে তাকাও, শান্ত গলায় বলে, মেয়েটা ঘুমিয়ে গেছে, ওকে আলতো করে কোলে নিন। আমি দুবারকে আবার একটু খাইয়ে দেই, নয়তো ঘুমাবে না। কথাটুকু শুনে তৌসির বাধ্য ছেলে নেয় মাথা নাড়ে। এই মুহূর্তে নাচার প্রতিটি কথা তার কাছে আদেশের সমান। ছোট তৌসিকে সাবধানে তুলে নেয় নিজের চওড়া বুকের সাথে জড়িয়ে। বাবার বুকের উষ্ণতা পেয়ে মেয়েটা আবারও লেপ্টে যায় বাবার বুকে। নাচা নওয়াবের দিকে নিজের বাহু সরিয়ে তুরানেরকে বুকে টেনে নেয়। তুরানকে ছোট ঠোঁটে চোখ বুজে মন মতো দুধ টানার চেষ্টা করছে। ছোট নাকটা ফুলে ফুলে উঠছে শ্বাসের সাথে তালে তালে। তৌসির একদৃষ্টে নাজার দিকে তাকিয়ে আছে, তার চোখ ডুলো এখনো ঘোলাটে। নাজার
নজর এখন তুবারের দিকে নিবদ্ধ। সদ্য মা হওয়া এক নারীর সমস্ত মনোযোগ এখন তার ক্ষুধার্ত সন্তানের দিকে। আচমকায় তৌসির মজা করে বলে ওঠে, ও সিনা, তুই না বললি ওরা শুধু আমার সন্তান, তোর না? তাহলে আমার সন্তান সব কয়টা দেখতে একদম তোর মতো হইল কেন? এই শুনে নাজা মুখ তুলে তৌসিরের দিকে তাকায়। আমি কি জানি, আমি মনে হয় ওদের বলেছিলাম আমার মতো হতে, তাই ওরা আমার কথা শুনেছে। ওরা শুধুই আমার সন্তান, আপনার না। জন্ম দিতে যত কষ্ট সব আমার হয়েছে। 10 মাস পেটে ধরে রেখেছি আমি, শরীর ফেটে ওদের জন্ম দিয়েছি আমি। আপনি কেন ওদের আপনার সন্তান বলবেন? এই রূঢ় কথার পর তৌসিরের চোখে রাগ দেখা যায় না, বরং স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে নাজার দিকে। তার ঠোঁটের কোণে লেগে আছে এক চিলতে তৃপ্তির হাসি। সে আবারও ভেতরে হিংস্রতা নিঃস্রতা সব এক মুহূর্তে যেন ঘুমিয়ে পড়েছে তার জন্য। কিন্তু তৌসির এই হাসি নাজার ভেতরে বারো জ্বালিয়ে দেয়। কিসের এত তৃপ্তি এই লোকটার? কোন অধিকারে সে হাসে? নাজার ভেতরে জমে থাকা পাহাড়সম ক্ষোভ এক মুহূর্তে আগ্নেয়গিরির মতো ফেটে পড়ার উপক্রম। বিষাক্ত গলা ফুঁড়ে বেরিয়ে আসে, ওরা আমার সন্তান বটে, কিন্তু শরীরের রক্ত তো আপনার। তাই এদের যে আমার বুকে দুধ খাওয়াচ্ছি, এগুলো সব বৃথা। নিজের কলিজায় গলানো দুধ সে খাওয়াচ্ছি সব বৃথা, কারণ পশুর জন্ম তো পশুই হয়। শুনেন তৌসির শিকদার, এই যে আমার কলিজা নিংড়ানো দুধ খাচ্ছে, তার জন্য আপনাকে অবশ্যই প্রতিদান দিতে হবে, নয়তো আপনার রক্তের এই পাপগুলো গলা দিয়ে মায়ের দুধ নামবে না। আমি এদের মুখে দেব না দুধ। নাজার কথাগুলো তৌসিরের বুকের ভেতর আশ্রে পড়ে, যেন মুহূর্তের জন্য যেন তৃপ্তির বুকটা টইটম্বুর হয়েছিল, তা যেন এখন অশ্রুজনায় কাতাকার। সে ধীরে কাপা গলায় জিজ্ঞাসা করে, কি কি প্রতিদান দিতে হবে আমায়? নাজার ঠোঁটে ফুটে ওঠে তৃপ্তির হাসি। এই হাসি কোনো আনন্দের নয়, এই হাসি শুধু জমে থাকা যন্ত্রণার বিষ। সে বলে, যে মানুষ অন্যের মায়ের এবং অন্যের বাপের বুক খালি করে, তার নিশ্চয়ই নিজের সন্তানকে কোলে নেওয়ার ভাগ্য হওয়া উচিত না, তাই না? তৌসিরের বুকটা ধুকপুক করে ওঠে। তার মনে হয় নাজা ঠিক কি বলতে চাচ্ছে সে আন্দাজ করতে পারছে, কিন্তু বিশ্বাস করতে পারছে না। নাজা এবার তৌসিরের চোখের দিকে তীব্র ঘৃণা নিয়ে তাকায়, প্রতিটা শব্দ চিবিয়ে চিবিয়ে বলে, প্রতিদান এটাই যে আপনি ওদের আর কোলে নিতে পারবেন না। আপনি যদি ওদের কোলে নেন, তাহলে আমি ওদের আর বুকে দুধ খাওয়াবো না। আমার কথা খুব স্পষ্ট, আপনি যাকে কোলে নেবেন সে আর দুধ খাবে না। আপনি পাষাণের মতো কথা বলছি, আমি আমি পাষাণের মতো কথা বলছি আমি জানি, কিন্তু আমি আপনাকে পাষাণ হতে কিন্তু আপনি পাষাণ হতে পারেন। আপনার বিবিচান বাধ্য করেছে আমায় এমন হতে। এবার ভাবুন কি করবেন। স্তব্ধ তৌসির। তার কোলে থাকা তৌসির ছোট্ট শরীরটা মনে হয় হঠাৎ পাথরের ভর মনে হচ্ছে তার কাছে। কি পাষণীয় কথা, কি নিষ্ঠুর কথা! না যে এত পাষাণ হতে পারে। খালি গলায় প্রায় আর্তনাদের মতো শোনালো তৌসিরের কণ্ঠ, সদ্য জন্ম নেওয়া ফুলগুলো ওদের বাপ থেকে কেন আলাদা করার কথা কইতাছস নাজা? অন্য কিছু বল, আমি সব শর্ত মানব, কিন্তু এটা পারবো না। নাজা চোখে দৃষ্টি ছুরির ধারালো ফলার মতোই। তৌসির এবার কাতরানি স্বরেই বলল, এই অসহায়ভাবে পাথরের মতো বানাই দিস না। বড় নির্দয় গলায় সে বলে, না পারলে নাই, দুধ দেবো না, না খেয়ে থাকবে, তাতে কি আমার? আমি তো শুধু আমার কথাই বলছি, আর আমি আমার এই জেদ থেকে এক পাও নড়ব না। যা করার করে নিন। নাজার এই কথা শুনে তৌসির বোবা হয়ে যায়, তার সমস্ত সত্তা ভাষা হারিয়ে ফেলে। তৌসির এবার অসহায় অবস্থায় দেখে নাজা তাচ্ছিল্য ভরা হাসি, এই বিজয়ের হাসি, কিন্তু সেই বিজয়ের ভেতরে কেমন এক হাহাকার লুকিয়ে আছে। নাজা বলে, আমি বলেছিলাম না সন্তানের দুঃখে আপনাকে কাতরাতে দেখব। কষ্ট হচ্ছে আমার ঠিকই, কিন্তু হোক কষ্ট। যখন কথায় কথায় আমায় আমার চাচুর ভাতিজাদের মেরে ফেলার হুমকি দেন, তখন আমার কেমন লাগে। আর আমার মাসা চাচুকে তো নির্মলভাবে মেরেই ফেলেছেন, তো আমার ভেতরে কেমন হয়েছে একবার ভাবুন, একবার বুঝুন। এটা তার বুঝবেন না। আর যদি আমি এই বাড়িতে না থাকতাম, আব্বা মা যদি এখানে না থাকতো, তাহলে আপনার রক্তের এই পাপগুলো আমি এক ফোঁটা দুধও দিতাম না। আমি কিচ্ছু ভুলিনি তৌসির শিকদার, কিচ্ছু না। আমাকে হুমকির ওপর বাঁচিয়ে রেখেছেন, সেটাও ভুলিনি। আমি সব কড়াই গুনে গুনে রেখেছি। ঘরের ভেতর এক ভয়ঙ্কর মনতা নেমে আসে। তৌসিরের কোলে ঘুমিয়ে থাকা তৌসি, নাজার বুকে দূর টানতে টানতে ঘুমিয়ে পড়া তুবার, আর পাশে শান্তিতে ঘুমিয়ে থাকা নওয়াব। এই তিনটে নিষ্পাপ প্রাণ জানে না তাদের মা বাবার মাঝে এই মুহূর্তে কি ভয়ঙ্কর এক ঝড় বয়ে গেল। জানে না ভালোবাসা আর ঘৃণা একসাথে মিশে কিভাবে এক নারীর বুকে পাথর হয়ে জমে থাকতে পারে। আজকের পর্ব এখানেই
শেষ আর নিচে হচ্ছে লেখিকার নোটস। গল্পের এই পর্বটি পড়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পের এই বিশেষ অংশে মায়ের বুকের দুধের বিষয়টি আমি অত্যন্ত সম্মানের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি কেউ বিষয়টি নেতিবাচক বা অশ্লীল দৃষ্টিতে দেখবেন না। গল্পে আপনাদের আরও বেশ কিছু রেসপন্স ও ভালোবাসা চাই, কারণ সামনের গল্পের এখনও অনেক দারুণ কিছু বাকি। গত দু পর্বেও শুধু তৌসির এবং নাজাকে ঘিরেই ছিল, তবে আগামী পর্বগুলো হবে সব গুটিজনেদের সমানভাবে লেখা হবে। মাঝে মাঝে অভিমান করেও আপনাদের যে বলি গল্প লেখা বন্ধ করে দিব, এই একটা বিশেষ কারণ আছে। আপনারা এক পর্ব খুব ভালো করে রেসপন্স করেন, অন্য পর্বে সাড়া দেন না, এতে লেখার উৎসাহ বাড়ে না। আশা করি আমার এই ছোট্ট চাওয়াটুকু আপনারা বুঝতে পারছেন। আর হ্যাঁ, স্নিগ্ধ বিষ বই কিনছেন তো।